এক মাস পর পুরোদমে খুলছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা। চট্টগ্রামের পর এবার নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, শামীম ওসমান সহ আসামি 200। স্বৈরাচার পতনের পর থেকে লাপাত্তা শামীম ওসমান, তার নির্দেশেই নারায়ণগঞ্জে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা, শেখ সেলিম ও তাপস, অভিযোগ শহীদ সেনা পরিবারের দ্রুত বিচার দাবি। এবং মৃত্যুর মুখ থেকে ফিরেছেন রামপুরার দোকান কর্মচারী আমির, একটি বুলেটে চুরমার, রাজশাহী রানীনগরের সাকিবের স্বপ্ন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। আজ খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে এক মাস পর নতুন করে পুরো দমে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর আগে গেল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে গেল 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিয়ে শ্রেণী কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করলো। এসব নির্দেশনা মূলত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয় নিজ নিজ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পর এবার নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাত আরও 2 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, 5 আগস্ট বেলা 1:30টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপরাপর আসামি নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করেন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার কয়েক ঘন্টা আগে শহরের মিশনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন আবুল হাসান। সেই সময় চারসারা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট ভোরে মারা যান আবুল হাসান। চট্টগ্রামেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়। চট্টগ্রামের বহদ্দার হাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে এ মামলা করা হয়। একেএম নাজিমকে সঙ্গে নিয়ে আপন অপর প্রতিবেদন। গেল 18 জুলাই বিকেলে চট্টগ্রামে শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। গুলিবিদ্ধ হয় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সহ অনেকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তানভীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে চান্দগাঁও থানায়। শনিবার দুপুরে মামলাটি করেন নিহতের চাচা মোহাম্মদ পারভেজ। আসামি করা হয় ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, শৈবাল দাস সুমন ও নুরুল আজিম রনিকেও। অজ্ঞাত আরও 40-50 জন। এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও নওফেলের নির্দেশেই পরিকল্পিতভাবে ঘটানো হয় হত্যাকাণ্ড। ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া ও পথচারী সাইমনও। এ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এর মধ্যে 5টি খুন ও 1টি অপহরণ মামলা। তবে তানভীর হত্যা মামলাটি চট্টগ্রামে তার বিরুদ্ধে করা প্রথম মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী সরকারের পতনের পর থেকে লাপাত্তা নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। বিভিন্ন সময় বিরোধীদের দমন, পীড়ন ও বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য সমালোচিত এই এমপি ছিলেন শিল্প ও পরিবহন খাতে চাঁদাবাজির একচ্ছত্র অধিপতি। অভিযোগ রয়েছে, তারই নির্দেশে নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের উপর চালানো হয়েছে গুলি।
ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন আপন অপু। এমন সব বিতর্কিত বক্তব্যে বরাবরই সমালোচিত নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান ৩ আগস্ট পর্যন্ত সরব ছিলেন এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অস্ত্রধারী ছাত্রলীগ, যুবলীগ সহ গাড়িবহর নিয়ে মহড়া দেন তিনি। বিক্ষোভকারীদের উপর গুলি ছড়ে তার ছেলে অয়ন ওসমান সহ অন্যরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় তার অনুসারীরা। তাদের যে গং, তারা যে অস্ত্র দিয়ে গুলি করে সেখানে মানুষকে গুলিবিদ্ধ করেছে, হত্যা করে, ইয়াকুব সেখানে হত্যা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। তারা নিজেরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করছেন, গুলি করে রেখেছেন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে জানা যায়, গেল 10 বছরে 3 গুণের বেশি বেড়েছে শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি। মালিক হয়েছেন 12 গুণের বেশি কৃষি জমির। রয়েছে পূর্বাচলে রাজুকের 10 কাঠার প্লট সহ 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। পণ্য, জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহের একাধিক প্রতিষ্ঠানকে দেখিয়েছেন আয়ের উৎস। অভিযোগ আছে, সদর ও বন্দর উপজেলার সব সরকারি অফিসের নিয়ন্ত্রণ ছিল শামীম ওসমান ও তার অনুসারীদের হাতে। চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও শিল্প খাতের নিয়ন্ত্রণও তারাই করত। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। তার ভাতিজা আজমেরির দখলে ছিল ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ শহরের জুট সেক্টর। তাদের ভয়ে মুখ খুলতে পারত না কেউ। এমন কোনো মহল্লা, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো বাড়িঘর নাই যেখানে সে সন্ত্রাস বা সন্ত্রাসীদের লালন না করত। সে প্রত্যেকটা জায়গায় তার লোক সেট আপ করে রেখেছে। তা আমি বিশ্বাস করি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তার কোন ক্যাডার কত টাকা মালিক ছিল, কত সম্পদের মালিক ছিল, আর এখন কতটা সম্পদের মালিক, প্রত্যেকের ক্যাডারদের নাম আছে, ঠিকানা আছে, সব সরকারের হাতে আছে। নারায়ণগঞ্জে জলমহল, বালুমহল, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জে শিল্প এলাকা হওয়ার কারণে বহু রকমের বিসিক শিল্পনগরী, আদমজি শিল্পনগরী থেকে শুরু করে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে শামীম ওসমান বিপুল অঙ্কের টাকা নিয়ে রাতারাতি বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। নারায়ণগঞ্জ 4 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2009 সালে পিলখানায় পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন তাদের স্বজনরা। পরিবারগুলোর অভিযোগ, একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি জানিয়ে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের প্রতিবেদনে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি। উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখে এসেছেন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আমার বাবা মারা গেছেন। আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে। হি ইজ ডেড। হি ইজ ডিজিজড। নো, he was killed. He was assassinated. আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল। ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। বিডিআরের সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, পিলখানায় 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং শেখ সেলিম সহ আরও অনেকেই সরাসরি জড়িত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে।
শেখ হাসিনা তখনও চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম আটতে পারলে আমি থাকতে পারবো না। পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্য এখনো প্রকাশ হয়নি। এ নিয়ে আরো স্বচ্ছ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শহীদ পরিবারের ভাবিদের তরফ থেকেই আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে, কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। এ সময় 7টি দাবিও তুলে ধরে শহীদ সেনা সদস্যের পরিবার। বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দেশকে নতুন করে গড়ে তোলার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর প্রশাসনকে আরো গতিশীল করে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন আরেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন 4 উপদেষ্টা। সাভার থেকে সহকর্মী শাহিনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা। শনিবার বিকেলে স্মৃতিসৌধে আসেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাউজুল করিম খান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আলী ইমাম মজুমদার। শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন উপদেষ্টারা। এ সময় শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে দেশকে নতুন করে গড়ে তোলার চ্যালেঞ্জের কথা জানান উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্য আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আর প্রশাসনকে গতিশীল করার মধ্য দিয়ে সেবা নিশ্চিতের কথা জানান আরেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর শেষে গাছের চারা রোপণ করেন উপদেষ্টারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। ভারতকে প্রভু হওয়ার চেয়ে এদেশের জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করার আহ্বান জানান তিনি। বিএনপি যে আন্দোলনের শুরু করেছিল ছাত্র সমাজের হাত ধরে তা সফল হয়েছে বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে নেতারা দাবি করেন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো দালালরা বসে আছে দাবি করে নেতারা বলেন ঢেলে সাজাতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে। এখনো এই দালালরা আছে, ওই সাংবাদিক বলেন, ব্যবসা বলেন, বিভিন্ন জায়গা বলেন, হয়তো লোকজন কিছু পাল্টাইছে কিন্তু তারা কিন্তু আছে। কাজে তাদেরকে পুনরায় পুরা না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না। এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেয়। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের ওপর ভারতের প্রভুত্বের চেষ্টারও সমালোচনা করেন তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ।
লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ, পেশাজীবী, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই। এদিকে রাজধানীর ডিআরইউতে আলাদা এক সভায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনাদের সজাগ থাকতে হবে, এইরকম সুযোগ সন্ধানী স্বার্থান্বেষীরা যাতে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী শক্তির গায়ে কালিমা লেপন করার কোনো সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও দ্রুত নির্বাচনের ব্যবস্থার দাবিও জানান ডাক্তার জাহিদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গুলির পর গুলি, আবারও গুলি। ছয়টি গুলিতে ঝাঁঝরা আমির ঝুলেছিল ছাদের রেলিংয়ে। নিরস্ত্র নিরীহ মানুষের উপর পুলিশের গুলি বর্ষণের এই নৃশংস দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। শঙ্কিত অনেকেরই প্রশ্ন, আমির কি আদৌ বেঁচে আছে? হ্যাঁ, দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তিনি, কাটাচ্ছে বিষণ্ণ শয্যায়। সজীব রহমানের ক্যামেরায় রামপুরার দোকান কর্মচারী আমিরের দুঃস্বপ্নের কাহিনী জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ শুক্রবার বেলা 3টা দোকান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল আমির। পথেই পুলিশের ধাওয়া। নিরুপায় আমির জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের 4তলা ভবনে। পিছনায় পুলিশ। ভবনের ছাদে উঠে পুলিশ হুঙ্কার ছুড়ে ঝাঁপ দে। আমি ছাদের উপরে যাওয়ার পরে আমার পিছনে আর কি পুলিশ গেছে। এই জায়গায় যাওয়ার পরে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য 4তলা থেকে। আমি ঝাঁপ না দিয়ে ঝুলেছিলাম, আর গুলি করতেছে, বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য। সেটা আমাকে আর কি ভয় দেখাইতেছিল। 3 তলায় যায় একটা পুলিশ গুলি করছে, সব কটা আর কি পায়ে। ভয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে আমির। ঝুলে পড়ে 3 তলার কার্নিশে। মুহুর্মুহ বুলেটের শব্দে কেঁপে ওঠে, জেগে ওঠে তীব্র আতঙ্ক। একে একে 6 রাউন্ড গুলি বিঁধে আমিরের পায়ে। সুতীব্র আর্তনাদে 3 তলার ছাদে পড়ে যায় অসহায় আমির। অস্ফুট আর্তনাদ ভেসে ওঠে তার কণ্ঠে। পানি, খুঁজে পায় না কোনো মুগ্ধকে। প্রায় 3 ঘন্টা ছটফট করছি, তারপরে পানি গিয়ে চিৎকার করতেছি। বিশাল পৃথিবী এখন আমিরের চোখের আড়ালে। তার পৃথিবী এখন এই ঝুপড়ি ঘর। 1 মাস পেরোতে চলল, এ ঘরের বাইরে পৃথিবী দেখা হয় না ওর। দেখা হয় না খোলা আকাশ। আকাশের বিশালতা ওর জীবন থেকে মিলিয়ে গেছে নিঃসীম শূন্যতায়। রাষ্ট্র সংস্কার আন্দোলনে উত্তাল দেশ এখন কোটি মানুষের বিজয়ের দেশ, স্বাধীন মুক্ত দেশ। সেই মুক্তির স্বাদ পেতে খুব ইচ্ছে করে আমিরের। ইচ্ছেগুলোর ডানা আবারও মেলতে চায় মুক্ত আকাশে। বাদশাদে বুলেটে ক্ষত বিক্ষত পা। বিরক্ত গেলায় আমি রাত্রে খালি বাসায় ঘুমাইতাম, দিনে কোনো সময় ছুটি কাটাইলেও বাসায় ঘুরতাম না, বাইরে ঘুরতে যাইতাম আর কি। 3 ভাই 1 বোনের সংসারে আমিরের উপার্জন ছিল মাত্র 12,000 টাকা। এখন বড় ভাইয়ের আই চলছে সংসার। ছোট্ট বোনটিকে নিয়ে দেখা স্বপ্ন এখন শুধুই মাথা কুটে মরে কংক্রিটের নিরেট দেয়ালে। আমরা কাজ কাম করে টাকা জমাবো, ছোট বোনের বিয়া দেবো, বড় হলে এটাই আর কি আশা ছিল। মাহারা সংসারে এখন একমাত্র ভরসা ফুপু নাসিমা খাতুন। ঘরের মধ্যে বাথরুম করে প্রস্রাব করে, হয়তো আর বাড়াইতে পারে না, তো কষ্ট হইতেছে, রায় তুলে ব্যথায় অনেক কান্দাকাটি করে। আমিও অনেক দিন ধরে ওর লগে সজাগ থাকি। সেদিনের সেই নৃশংসতার ঘটনা বলতে গেলে বুক কেঁপে ওঠে আমিরের প্রতিবেশী রুবিনারও। যখন আমরা মোবাইলে দেখতে আসি যে একটা লোক ঝুলন্ত অবস্থায় আছে, তখন আমার স্বামী আমাকে দেখাইলো, বলতেছে আরে যে মৃত্যু জীবনটাকে বাঁচানোর জন্য এরকম একটা পর্যায়ে গেছে, তার ভিতরে গুলি করে। পরে অনেকই খারাপ লাগছে। তারপরে শুনি নাকি আমার বাসারই লোক, তখন কিরকম লাগে। 19 জুলাইয়ের পর বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ধামাচাপা পড়ে যায় আমিরের যন্ত্রণার কাহিনী। আবারও নেট চালু হলে সবার চোখে পড়ে পুলিশের সেই হায়নার মতো গুলি করার দৃশ্য। নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা আমিরকে দেখতে গিয়ে সমন্বয়করা আশ্বাস দিয়েছেন চিকিৎসার খরচ আর চাকরির ব্যবস্থা করার। আমরা তার খোঁজ পাইনি, মিডিয়া বা ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা তার খোঁজ পাইনি। এখন আমরা যেহেতু খোঁজ পেয়েছি, এখন ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি, ইনশাল্লাহ উনি ততদিন আমাদের পাশে পাবে। আন্দোলনে না থেকেও কেন গুলি খেতে হলো, তার বিচার আজ আমিরের একমাত্র দাবি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
রাজশাহী মহানগরীর রানীনগর এলাকার সাকিব আঞ্জুম বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেন তিনি। বাবার কসমেটিক্স ব্যবসার দোকানে বসে ঠিকই চলছিল সংসার, আর একটু স্বাচ্ছন্দ্যে চলতে যেতে চেয়েছিলেন বিদেশে, কিন্তু 5 আগস্ট একটা বুলেট চুরমার করে দেয় সব স্বপ্ন। কাজী শাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে 3 ভাই সাকিব, সজীব ও আসিফ ছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগানে মিছিলে কাঁপিয়েছেন রাজপথ। 5 আগস্ট সজীব ও আসিফ বাড়ি ফিরলেও সাকিব ফিরেছেন লাশ হয়ে। 5 আগস্ট মিছিলের কথা বলে বাড়ি থেকে বের হন 3 ভাই। দুপুরে হঠাৎ গোলাগুলির বিকট শব্দ। বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে ফোনে জানতে পারেন বড় ছেলে সাকিব আহত হয়েছেন। ছুটে যান হাসপাতালে। বড় ছেলের মোবাইল থেকে একজন রিং দিয়ে বলছে যে আপনার ছেলে ইনজুরি হয়েছে। আর কিছু বলল না। কোথায় আছেন? না তো শাহ মুকদুম কলেজের এখানে আসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজতে থাকেন ছেলেকে, কিন্তু কোথাও নেই। পরে মেজ ছেলে সজীবের ফোনে জানতে পারেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক সাকিব। আমরা রাজশাহী মেডিকেল কলেজে যাই 1 ঘন্টা পাগলের মতন খালি খুঁজছি, এই ওয়ার্ড ওই ওয়ার্ড, এই ওটি ওই ওটি। ঘন্টাখানিক পর আবার আরেক ভাইস্তে আর আমার মেজ ছেলে লাশ দেখতে পায়, বলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গত বছর স্নাতকোত্তর শেষ করেন সাকিব। 3 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন নিশাত সালসাবিলকে। সংসারে আরেকটু সচ্ছলতা আনতে যেতে চেয়েছিলেন বিদেশে, কিন্তু একটা বুলেটে চুরমার সব স্বপ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখে ফেরার পথে এসব কথা জানান তারা। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান সমন্বয়করা। মাইনুদ্দিন আরিফ ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে সেসব ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। এ সময় ছাত্রদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধান করার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এদিকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। এ সময় সমন্বয়করা জানান, আহতদের সুচিকিৎসায় দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। পরে শনিবার দুপুরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানেও একটু যে কম আছে, সেটার জন্য ওরা চেষ্টা করছে যে যেমন বার্ন ইউনিটের সাথে মানে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায়, তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। আহত ছাত্র জনতাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
কোটা আন্দোলন থেকে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ততটাও সহজ ছিল না। পরিবারের চাপ, প্রশাসনের ভয় ডর সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে চালাতে হয় শিক্ষার্থীদের এই আন্দোলন। হতে হয়েছে নানাভাবে নির্যাতনের শিকার, দিতে হয়েছে তাজা রক্ত। তবুও দমেনি শিক্ষার্থীরা, করেছেন স্বৈরাচার মুক্ত, গড়েছেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 18 তারিখে মামলা খেলাম প্রধান সমন্বয়ক হিসেবে। আমি যেদিন মামলা দেওয়া হলো আমাকে, সেদিন ডিবি এবং ডিএসবি আমাকে তৎপর ছিল আমাকে উঠায় নেওয়ার জন্য, এবং সেই সময় যদি আমাকে তারা উঠায় নিয়ে যেত হয়তো আন্দোলনটা বেগবান থাকতো না, কারণ নেতৃত্ব জায়গা হারিয়ে গেলে আন্দোলনটা থেমে যেত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার অন্যতম একজন সমন্বয়ক তৌকির আহমেদ বলছিলেন, ততটাও সহজ ছিল না স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এ আন্দোলন। পরিবারের চাপ, প্রশাসনের ভয়ডর সহ মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিকূলতার, হয়েছেন অমানবিক নির্যাতনের শিকার, ঝরেছে রক্ত। তবুও পিছু পা হয়নি শিক্ষার্থীরা। স্বৈরাচার সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সমন্বয়কেরা কোটা আন্দোলনকে রূপ দিয়েছেন এক দফা আন্দোলনে, সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। হত্যার হুমকি পেয়েছি, তারপরেও আমরা থেমে থাকিনি, কারণ আমরা অনুপ্রাণিত হয়েছে আবু সাইদ ভাইয়ের কাছ থেকে। বিশেষ করে পারিবারিক যে বাধাটা আরও বেশি ছিল, কারণ পারিবারিকভাবেও আমাদের পিতামাতাকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আপনার সন্তান যদি এই আন্দোলনে যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ আছে। ভঙ্গ করার বারবার চেষ্টা করেছে এবং আমরা বারবার আহত হয়েছি। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলবে লড়াই, দেশ হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানে যেরকম একটা সৎ এবং ন্যায়ের শাসন তৈরি হোক, সেখানে দুর্নীতি দূর হোক, বৈষম্যবিহীন বাংলাদেশ থাকুক, যেখানে সবাই তাদের স্বাধীনভাবে চলুক। কোনো রাজনৈতিক দলের হাতে সকল ক্ষমতা থাকবে না, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই না প্রশাসনিক সকল কার্যক্রম লেজুর ভিত্তি হোক। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির জরাজীর্ণতা কাটিয়ে শিক্ষার্থীদের দেখানো নতুন বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্ন দ্রুতই বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আদিবাসীদের স্বীকৃতি ও সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের 24 বছর আজ। দীর্ঘ সময়েও আলোচিত এই নেতা হত্যার বিচার না হওয়ায় শঙ্কিত তার পরিবার। এদিকে এখনও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে জামিনে থাকা আসামিরা। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে 2000 সালের এই দিনে ভূমিদস্যুরা আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এরপর তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি। ওই হামলায় আহত হয় শিশু, নারী, পুরুষ সহ অন্তত 35 জন। আলোচিত এই হত্যার ঘটনায় সারা দেশে আদিবাসী সংগঠনগুলো ব্যাপক আন্দোলন গড়ে তোলে। 51 জনকে আসামি করে মামলাও করেন নিহতের স্বজনরা। তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি সেই মামলার। আমরা সুষ্ঠু বিচার চাই, ওনার বিচার চাই, আর এখানে যাতে আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই। আমাদের দাবি আমরা যেন সুষ্ঠুভাবে বিচারটা পাই আর আমরা যেন সুন্দরভাবে এখানে টিকে থাকতে পারি। জামিনে থাকা আসামিরা এখনো নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে নিহতের পরিবারকে। হত্যাকারী যারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, আমাদের হুমকি দেয়, আমাদেরকে জমির উপর মামলা করে, আমাদের একটাই দাবি এই হত্যাকারীদের যেন বিচার হয়। কিছুদিন আগে 3-4 দিন আগে এখানে যে আমার ভাইকে হত্যা মানে এই মার্ডার হত্যার সাথে যে জড়িত আইন নামে এক ব্যক্তি, সে আমাদের এই পাড়াতে এসে এই পাড়াটা উচ্ছেদ করার হুমকি দিয়েছে। আলফ্রেড সরেন হত্যার 2টি মামলা হাইকোর্টের শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানান আইনজীবী। আলফ্রেড সরেন হত্যা মামলার বিষয়টি মহামান্য হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। 24 বছরেও এই আলোচিত হত্যা মামলার বিচার না হয় হতাশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। তাই দ্রুত এই মামলার বিচার করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আরজিকর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারত। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে রোববার সকাল 6টা পর্যন্ত বন্ধ ছিল সব ধরনের নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত। 10ম দিনের মতো চলছে এই আন্দোলন। এর ধারাবাহিকতায় ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে দেশজুড়ে 24 ঘন্টা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এই কর্মবিরতির ডাক দিয়েছে। শনিবার সকাল 6টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সব ধরনের নন এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। এছাড়া আবাসিক চিকিৎসকদের নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা, আরজি কর হাসপাতাল চত্বরে ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। डॉक्टर्स, नर्सेस, पैरा मेडिकल स्टाफ सबके सब पेशेंट्स के हित में हमेशा काम करते रहते हैं, इसके दौरान भी काम कर रहे हैं, पर हम नहीं ये नहीं हैंडल कर सकते कि हमारे ऊपर वायलेंस हो, हमारी जान खतरे में हो, हमारे बच्चों की जान खतरे में हो। ये हम बिल्कुल नहीं टॉलरेट करेंगे और हम नहीं रुकेंगे जब तक CPA नहीं लागू होता। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়ছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের। लमसम 50,000 की संख्या में OPD में सभी लोगों का इलाज होता है। यहाँ पे सब लोग आते हैं दूर दूर से, अलग अलग जिले से। यहाँ पे बहुत ज़्यादा दिक्कत हो रहा है। समस्या यहाँ तो है ही नहीं। ये लोग बोल रहे हैं अनिश्चितकालीन हड़ताल, कोई ठिकाना नहीं है कब खुलेगा। রাত দখল কর্মসূচি চলাকালীন আরজি করের জরুরি বিভাগ সহ বেশ কিছু অংশে তাণ্ডব চালানোর অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। তবে এই ঘটনায় রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করছে রাজ্য বিজেপির নেতারা। वो बोल केवल संदीप घोष के थे, वो भाव ममता बनर्जी के थे, प्रोटेक्ट करने के लिए। जो परपिट्रेटर्स ऑफ हीनियस क्राइम थे उनको बचाने की कोशिश ममता बनर्जी कर रही है। ममता जी ध्यान रहे, हम चिकित्सक हैं, हम चिकित्सा करते हैं और अन्याय करेंगी तो अन्याय का चिकित्सा भी चिकित्सक कर सकता है। এদিকে আরজি কর হাসপাতালের ঘটনায় নিন্দা জানিয়েছেন বলিউডের তারকারাও। এই ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, আলিয়া ভাট সহ একাধিক তারকা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।